কিন্তু আমি বললাম যে আপনি বলছেন একজনের বাড়ি দখল করে জামাত ইসলাম ওখানে একজনের বাড়ি না, আমি স্পেসিফিক করে বলছি, আমি বলছি আগে আপনি স্পেসিফিক কেমনে হলো? আপনি তো নাম বলেন না, স্পেসিফিকটা কেমনে হলো তাহলে? আমি নাম বলেছি, আমি নাম বলেন। আমার মনে হয় আক্তার ভাই আপনি এটা একটা আপনার দ্বারা বানাচ্ছে না। আমি কিন্তু নাম বলেছি, দাঁড়ান পূর্ণিয়া ভাই, আমি কিন্তু আমি নাম বলেছি অলরেডি রেকর্ডেড। আপনি বলছেন না না, আমি নাম বলেছি একজন ব্যক্তি বাড়ি দখল করে জামাত ইসলাম কথা, আমি নাম বলেছি, এটা জাতির সামনে উন্মোচিত হবে, অলরেডি রেকর্ড হচ্ছে এই প্রোগ্রাম। এখানে বলা হয়েছে সাবেক এমপি, খুলনা এলাকার সাবেক এমপি আখতারুজ্জামান বাবুর কথা আমি বলেছি স্পেসিফিক করে। তার মানে আপনি প্রথম শুনলাম আখতারুজ্জামান বাবু হলো বাড়ি হলো ওই চিটাগাঙ্গে, আর সেখানে গেছেন আপনি আখতারুজ্জামান বাবুকে নিয়ে গেছেন। আপনি কি বলছেন? তাহলে আপনি জানি না, সরি টু সে, খুলনা 4 নম্বর আসনের সাবেক এমপি আওয়ামী লীগের 2024-এর, সেটা সোকল্ড এমপি হোক আর যেই এমপি হোক, আখতারুজ্জামান বাবু যুবলীগের খুলনার সাবেক সাধারণ সম্পাদক, খুলনা জেলা কমিটির ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। আমি স্পেসিফিক করে বলছি, এখন আপনি দয়া করে আর কথা বাড়াবেন না। আমি এই নামটা এর আগেও বলেছি, আপনি নাম না শুনে ডিফেন্ড করেছেন। যেমন বধু আপনার দলের লোক হইতে পারে, শুভাকাঙ্ক্ষী হইতে পারে, বা সে একটা চাঁদাবাজ, সে একটা দুর্নীতিবাজ, দখলবাজ, সে ভাবনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, সে আপনি তার কথা বলছেন। উনি বলছেন উনি তার পক্ষে নিতেছেন, বলেন দুর্নীতিবাজ শুরু করেছেন আপনি। বদির নাম দিয়ে এখন আগে ছিলেন বলি না, আপনি তো শোনেন না কথা, আপনি কথাই শোনেন না, আপনি কথা না শুনে ঘাট দিয়ে ঠেলছেন জামাতের পক্ষ করে। আখতারুজ্জামান কি? আখতারুজ্জামান বাবু, আখতারুজ্জামান বাবু আপনি কথাই শুনছেন না। এর আগে আমি নাম বলেছি, আপনি নাম না শুনে জামাতের পক্ষ করে ডিফেন্ড করছেন। আখতারুজ্জামান বাবু কি আছে ওই খুলনা আখতারুজ্জামান বাবু না খুলনার জামাতের চাঁদাবাজি করছে, সেই জামাতের সে চাঁদাবাজি লোকের নামটা বলবেন? আপনি যদি জামাতের কেউ চাঁদাবাজি করে থাকে তার নামটা বলেন, পরিষ্কার করে বলেন। আপনি কতগুলো নাম শুনবেন? আমি বলেন না। জামাত করছে দখলবাজি, ওপেন চাঁদাবাজি করছে না, দখলবাজি করছে। আসেন খুলনা কয়রা এলাকায় সাবেক এমপি আখতারুজ্জামান বাবুর বাড়ি দখল করে ওখানে মাদ্রাসা করা হয়েছে। কারণ ব্যক্তিগত বাড়ি করে মাদ্রাসা দখল করা হয়? মাদ্রাসা কেন দখল করা হয়েছে? মাদ্রাসা কেন করা হয়েছে? এগুলো দেখেন না, দখলবাজির একটা সিস্টেম থাকে। দখল করে মাদ্রাসাটা করা হয়েছে, ওখানে ওই জায়গাটা সে জোর করে মাদ্রাসা থেকে জোর করে নিয়ে সে বাড়ি বানিয়েছিল। এরকম কোন রেকর্ড নেই। স্বীকার করবেন না। এই যে বাবরি মসজিদে যে হচ্ছে ইন্ডিয়ান বলতেছে বাবরি মসজিদ এটা এখানে সরাইতে করা হচ্ছে, এগুলোর পিছনে কারণ আছে, কারণ ছাড়া হয় নাই। আপনি কোন জায়গা, আপনি তো স্পেসিফিক ভাবে বললেন যে ওটা মাদ্রাসার জায়গা দখল করে বাড়ি করা হয়েছে। আপনি বলেন তো জায়গাটা কোথায়? ওটা যেটা আপনি বললেন, আপনি তো বললেন মাদ্রাসা হয়েছে, তাহলে আপনি আন্দাজে বললেন, অনুমান করে বললেন। মাদ্রাসা কেন করা হবে? মাদ্রাসায় জনগণের সমর্থন আছে বলে তো মাদ্রাসা হয়েছে না। ঢাকা শহরে এমন অনেক জায়গা আছে যেগুলো দখল করে রাতারাতি মসজিদে সাইনবোর্ড দিয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসা জনসমর্থন আছে আমার না, আপনি বলতে দেন। আপনি শুধু ডিফেন্ড করার জন্য, জামাতের পক্ষে ডিফেন্ড করার জন্য আপনি আমাকে কাউন্টার করছেন, তা না, এটা করেন না ভাই। আপনার একটা হাইট আছে, আমি বলি না, ভাবে না, আপনি বলতে দেন। আপনি বলছেন মাদ্রাসা কেন করা হলো? এগুলো একটা কৌশল। ঢাকার শহরে শুধু 17 মাস না, এর আগের সরকারের সময় কৌশলটা বলেন। আপনি বলতে দেন। কৌশল হচ্ছে এটাই, মসজিদের সাইনবোর্ড লাগালে ওই জমি কেউ দখল করতে পারে। সরকারি খাস জমি দখল করা হয়েছে, দখল করে সরকারের জমির বরাদ্দ দেওয়ার নিয়মটি হলো, প্রথম নিয়মটা হলো কোনো খালি জায়গা যদি কারো কাছে থাকে তাহলে ডিসি তারা এটাকে বরাদ্দ দিতে পারে।
যদি খালি জায়গা কারো দখলে থাকে দিতে পারে, আমি ওই নিয়ম কানুন দিকে যাচ্ছি না, আমি অবৈধভাবে যেগুলো দখল হচ্ছে সেগুলো কথা বলছি। দখল না করলে স্কুল কলেজ মাদ্রাসা যাবে কি করে, হাসপাতাল যাবে কি আপনি করে? আমার কথাই বুঝতে পারছেন না। মানে আপনি বলতে চাচ্ছেন এর আগে পরে বাংলাদেশে এর আগে পরে কোন জমি অবৈধভাবে দখল করে মাদ্রাসা মসজিদে সাইনবোর্ড দেওয়া হয়নি, এ কথা আপনি বলতে চাচ্ছেন? ভাবে কোনো জমি দখল করে কেউ দেয় নাই, এটা হলো সরকারি জায়গা, পতিত জায়গাতে নেওয়া যায়, এটাই প্রসিডিউর। নেওয়া যায় সেটা অন্য বিষয়। সরকারি ভূমি দেওয়ার নিয়ম হলো খালি জায়গা থাকলে, পতিত জায়গা থাকলে কোনো ব্যক্তিগত অন্যদিকে যাচ্ছেন আপনি, জমির মালিক সরকার। আপনি এখানে পুরো কেমিস্ট্রিতে বুঝতে হবে তো, আপনি বললেন এটা নিয়ম কানুনের দিকে যাচ্ছেন, নিয়ম কানুনের দিকে। আপনি নিয়ম কানুনের ওই লোকটা দখল না করলে, ওই লোকটা দখল না করলে অধিকারী হবে কেমনে? বলতে দিন। আপনি অহেতুক নিয়ম কানুন শেখাচ্ছেন, নিয়ম কানুন আমরা জানি। আমি বলছি নিয়ম কানুনের বাইরে, মনে করুন যে মগবাজার এলাকায় বা কারওয়ান বাজার এলাকায় একটা জমি পড়ে আছে, যে কোনো নিরীহ মানুষের জমি অথবা সরকারি খাস জমি, এমন হয়েছে যে ওটা দখল করে মাদ্রাসা বা মসজিদে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। ওখানে মাদ্রাসা বা মসজিদ, আমি বলতে বলেন অন্যটা বলেন কি হয়েছে? কেন অন্যায় হবে না? মসজিদ মাদ্রাসার ইমান হবে মানে সব জায়েজ হয়ে যাবে? অন্যটা কি হয়েছে? অন্যটা কি জায়গাটা কার? মসজিদ তো জায়গা, ওখানে পরবর্তীতে আপনি তো আমার কথা টোনটাই বুঝতে পারছেন না। আমি বলি আমাকে বলতে দিন পরবর্তীতে ওখানে ওই জায়গাটাতে সরকার যাবে কেমনে, কিভাবে যাবে সরকার? আপনি বলতে দিন আমাকে। পরবর্তীতে ওখানে আর মসজিদ মাদ্রাসা হয়নি, সেটা আমি সেটাই বোঝাতে চাচ্ছি। সেটা মামলা করেন, সেটা ধরেন। আরে বাবারে, আপনি তো কথা শেষ করতে দিচ্ছেন না। আপনি বারবার আইন, আপনি অন্যায় এসবে যাচ্ছেন, আপনি তো কথা শেষ করতে দিচ্ছেন না। পরবর্তীতে ওখানে মসজিদ মাদ্রাসা হয়নি, মানে আমি বলছি এটা একটা কৌশল, এটা একটা কৌশল। ঠিক আমি যে এক্সাম্পলটা দিলাম, আমি আমার ঠিকানা সহকারে বলবো, আপনি যে ডিফেন্ড করলেন না জামাতের পক্ষ হয়ে, এটা শুধুমাত্র ডিফেন্ড করতে হয় বিধায় আপনি নিজেও জানেন না ওই জায়গাটা মসজিদ মাদ্রাসার জায়গা দখল করে বাড়ি করা হয়েছিল কিনা। আপনি ফুট করে বলে ফেললেন যে ওটা মসজিদ মাদ্রাসার জায়গা ছিল। আপনি বলেন কোথায়? চ্যালেঞ্জ করলাম আপনাকে, আপনি বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না। আপনি শুধু ওভারঅল, আপনি শুধু আমি দুইটা এক্সাম্পল দিই আপনাকে, দুইটা এক্সাম্পল দেই না, এক্সাম্পল না আমি দুইটা এক্সাম্পল দেই। আপনি উত্তরায় ঢুকতে ওই সিভিল এভিয়েশনের জায়গা কোনার মধ্যে দেখবেন একটা মসজিদ করা হয়েছে। সেই মসজিদটা 111 এর সময় ভাঙ্গা হয়েছিল, পরবর্তীতে এটা আবার পুনর্বাসিত মসজিদ হয়েছে। কেন হয়েছে? ওই এলাকার মানুষ খালি জায়গাটাতে মসজিদ বানাতে চেয়েছে, এখানে মসজিদ হয়েছে, এখনো আছে। আপনি বাড়িধারা ডিউটিসে ঢুকেন ইয়ার দিক থেকে, গুলশানের দিক থেকে, ওই যে আমি কেন বলছি জিনিসটা বুঝার চেষ্টা করি। আমি সরকারি কোন জায়গা, সরকার কোন জায়গা রহিম করিম যদু মধু করিমকে বা কোন অর্গানাইজেশনকে অ্যালটমেন্ট দিতে পারে না, চাইলেও পারে না। কিন্তু যদি সে দখল নিতে পারে দেন, তাহলে আইনের মধ্যে বৈধ হয়। এটা না আইনের প্রসিডিউর। এই জন্য অনেকে করে, পরবর্তীতে অনেকে করে এটাকে করে। যেমন আপনি মনে করেন র্যাংসে যে বিল্ডিংটা দখল করা হয়েছিল, এটা রোডস্টেড হাইওয়ে এই জায়গা থেকে ভাঙ্গা হয়েছিল, সেই বিল্ডিংটা ভাঙ্গা হয়েছিল। এই যে বাইতুল মোকাররমটা করা হয়েছে, বাইতুল মোকাররমের রাস্তাটা গুলশান থেকে সদরঘাট থেকে সোজা আসার কথা ছিল, কিন্তু ওই সময় ওখানকার যে ইসলামিয়ারা ছিল, তারা তাদের এলাকাটা পুরানা পল্টনটাকে বাঁচানোর জন্য তারা ওই জায়গাটাকে মসজিদের নাম অ্যালটমেন্ট দিয়ে বাইতুল মোকাররম মসজিদ করেছে। তো এইভাবে তো পৃথিবীর সব সভ্যতা হয়, অ্যাকোয়ার করা হয়। এই যে রাজধানীটা অ্যাকোয়ার করেছেন, এই যে ক্যান্টনমেন্টের জায়গা অ্যাকোয়ার করা হয়, আপনার বিভিন্ন লোককে উচ্ছেদ অ্যাকোয়ার করেন, এটা তো এক দৃষ্টিতে অবৈধ, কিন্তু অ্যাকোয়ার করেন। অ্যাকোয়ারটা সরকারও করতে পারে, আবার জনগণ দাবি করতে পারে আমরা 10 জনের জন্য করবো এখানে। হ্যাঁ, 10 জনের জন্য যদি না করে সেটা অপরাধ, সেটা শাস্তিযোগ্য অপরাধ। আমি সেটাকে সমর্থন করি না, এই কথাটা আপনাকে বলছি। কিন্তু খালি জায়গায় ভিন্ন দিকে নিয়ে গেছেন এবং না জেনেই আপনি ওভারঅল ডিফেন্ড করতে হয়, আপনি করেছেন। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে যে জায়গাটা এক্সাম্পল দিচ্ছি, আপনি ওই জায়গার ঠিকানাও জানেন না, স্পেসিফিক করে বলতেও পারবেন না কার জায়গা কার জমি। আপনি হুট করে বললে ওটা মসজিদ মাদ্রাসার জায়গা ছিল। আপনি জানেন কার জায়গায় আপনার জায়গা? আমি আপনাকে এখনই পেপার কাটিং দেখাবো।
পূর্ণিমা ভাই অন্যদিকে যান। এই যে সব কোথায় এখন, সে কোথায়? আচ্ছা ভাই, আমরা তার বাড়ি দখল হবে, খালি বাড়ি পতিত বাড়ি দখল হবে, সেখানে মাদ্রাসায় ভালো চলে গেছে, ভালো বানাচ্ছে, বুঝছেন না? এগুলো তো হবে। আক্তার ভাই, আমাদের দুজনেরই আপনি অত্যন্ত শ্রদ্ধাভাজন আলোচক। আপনি সবসময় যান। আমি একটু ভিন্ন প্রসঙ্গ দিয়ে অনুষ্ঠানটা শেষ করতে চাই। এইটা বলেন তো, গঠনমূলক বিতর্ক যদি আপনারা করেন, এইটা যদি গঠনমূলক বিতর্ক করেন, আমি আরেকটা আক্তার ভাই, আমি আরেকটা প্রসঙ্গ দিয়ে আজকে অনুষ্ঠানটা শেষ করতে চাই। যদি এটার গঠনমূলক আপনারা বিতর্ক করেন, তাতে বরঞ্চ আমাদের দর্শকরা উপকৃত হবে। আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের জন্য, জুলাইয়ের জন্য কার দর্শক উপকৃত হবে? দর্শক উপকৃত না হলে আমাদের দেখতো। আক্তার ভাই, প্লিজ, তোমার দর্শক উপকৃত হবে, আমার দর্শক উপকৃত হবে না। আমার দর্শক তো বলবে যে এগুলো এখানে অসত্য কথা বলা হচ্ছে। আচ্ছা আক্তার ভাই, ঠিক আছে, এখন যতটুকু হয়েছে। আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে জুলাই যোদ্ধা বলা হচ্ছে তাদেরকে। জুলাই অভ্যুত্থান বলেন, মেটিকুলাস ডিজাইন বলেন, জাতিসংঘের প্রতারণা বলেন, আর বিপ্লব বলেন, এক একজনের দৃষ্টিভঙ্গিতে জুলাই এক একটা ঘটনা ঘটেছে। সেই জুলাইয়ে যারা আন্দোলন করেছিল তাদের একটা দায় মুক্তি, ইনডিমনিটি বাংলাদেশে। আবার আপনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আপনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সম্পর্কে জানেন, আপনি জিয়াউর রহমান হত্যাকাণ্ড সম্পর্কে আপনি জানেন, আমাদেরকে বলেছেন। ইনডিমনিটি দেওয়ার মতন কি ধরনের আতঙ্ক তৈরি হয়েছে, বা কেনই জাতির সামনে আবার একটা ইনডেমনিটি কালো অধ্যায় আসছে? যত যুক্তিতেই বলেন, জুলাই অভ্যুত্থানে যদি কেউ অন্যায় করে থাকে, সেটা তো সশস্ত্র সংগ্রাম ছিল না। তুলনা করা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছিল, ওটা তো সশস্ত্র সংগ্রাম ছিল। তাহলে কেন এখন আজকে 1.5 বছর পরে তাড়াহুড়া করে প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ক্যাবিনেটে এটা পাস হবে, এই জুলাই ইনডেমনিটি ওয়াই, এটা কেন? আমি আক্তার ভাই আপনার কাছ থেকে জেনে শেষে আমি পান্নার বক্তব্য জানতে চাই। অথবা যদি মনে করেন এটাকে আমি করতেছি, অধ্যক্ষ আমি করতেছি না, আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই। এটা কেন কিন্তু আমাকে প্রশ্ন করছে কেন করা হচ্ছে? আক্তার ভাই, আমি জানতে চাই, সেটা যদি প্রশ্ন করো আমি জবাব দিতে পারি। তুমি আমাকে প্রশ্ন করছো কেন করা হচ্ছে, আমি আপনার দৃষ্টিতে যৌক্তিকটা অযৌক্তিক, আপনার দৃষ্টিতে যৌক্তিক না অযৌক্তিক, আপনি সেই বিশ্লেষণটা করেন। তাহলে আমি আপনার কাছে বিনয়ের সাথে জানতে চাই যে জুলাই প্রশ্নগুলোকে টুইস্ট করে ফেলাও, প্রশ্নগুলো আমাদের টুইস্ট করো। তুমি আমাকে প্রশ্ন করেছো, প্রথমে প্রশ্ন করেছো যে এটা কেন করা হয়েছে, আমি কি করে বুঝবো কেন করা হয়েছে? এখন টুইস্ট করে বলতেছো এটা কি যুক্তি না অযৌক্তিক? বলার আগে তুমি আমাকে সময় না দিয়ে তুমি আমার তুমি প্রশ্ন তুমি কথা বলতে পারো, আমাকে কথা বলতে দাও। তুমি আমার প্রশ্নকে আবার তুমি টুইস্ট করতেছো কেন? তাহলে আপনি কি ভুল হয়ে থাকে, ভাই প্রশ্নটা যদি ভুল হয়ে থাকে আপনি বলেন যে পূর্ণিমা এভাবে বলো না। তুমি আমাকে প্রশ্ন করেছো, এখন প্লিজ আকারে বলেন আপনার আমি প্রশ্নের জন্য ভুল স্বীকার করছি। ঠিক আছে, আমি প্রশ্নের জন্য ভুল স্বীকার করছি। জুলাই অধ্যাদেশ, জুলাই ইনডেমনিটি যেটা হচ্ছে, এটা কি ঠিক না বেঠিক? আমি আপনার কাছ থেকে মূল্যায়ন জানতে চাই। ঠিক না বেঠিক, কোন সরকার কাউকে ইনডেমনিটি দিয়ে কোন অপরাধ ঢাকা যায় না। যদি সেটা অপরাধ হয়ে থাকে, তার মানে যারা ইনডেমনিটি বলছে তারা জুলাই বিপ্লবকে অপরাধের দিকে নিয়ে যাচ্ছে। এটা ঘৃণিত কাজ, নিন্দিত কাজ। এটা আমার দলের লোক করলেও আমি প্রতিবাদ করব। কারণ ইনডেমনিটি কাকে দেয়, ইনডেমনিটি মানে কি? এই কাজটা যদি অপরাধ বলে গণ্য হয় তাহলে সে অপরাধীর বিচার হতে পারবে না, তার নাম ইনডেমনিটি। এই কাজটি, আমি যে কাজটি করছি সেই কাজটি যদি অন্য কারো দৃষ্টিতে অপরাধ বলে গণ্য হয় তাহলেও সেটাকে অপরাধ হিসাবে গণ্য করা যাবে না, এর নাম ইনডেমনিটি। এটা করা কখনোই ন্যায়সঙ্গত নয়, এটা ন্যায় বিচারে পরিপন্থী, এটা কখনোই করা যায় না। এটা অপরাধমূলক কার্যক্রম। যারা করে, যে সরকার করে, যে ব্যক্তি করে, যারা সমর্থন করে, তারা সবাই একই অপরাধী। আমি ইনডেমনিটি বিল নামক জিনিসের পক্ষে সমর্থন করতে পারি না। এটা প্রিলিউড টু দি ক্রাইম। কারণ তুমি ভাবতেছো এই কাজটা
এটা বিপ্লবকে অপমান করার জন্য হচ্ছে, বিপ্লবকে আন্ডারমাইন করার জন্য হচ্ছে। যারা করতেছে দে আর দ্য কালপ্রিটস। তারা বিপ্লবের ছেলেদেরকে, বিপ্লবকে ভুল পথে নিয়ে যাচ্ছে। বিপ্লবের বিচার আরেকটা বিপ্লব দেওয়া হয়, বিপ্লবের বিচার আইন আদালতে হয় না। বিপ্লব যারা করে তারা যেমন যাদের কাছে বিপ্লব করে তাদেরকে যেমন গাছে লটকায় ফাঁসি দেয়, একইভাবে বিপ্লবীদেরও যখন কাউন্টার বিপ্লব হয় তখনও তাদের বিরুদ্ধে ফাঁসি হয়। এটা আইন আদালত দিয়ে বিচার হয় না, ইন্ডিপেন্ডেন্ট দিয়ে বিচার হয় না। এখানে বিপ্লবের বিচার বিপ্লব দেওয়া হয়, আইন দেওয়া হয় না। কাজে তোমাকে এটা বুঝতে হবে, স্পষ্ট করতে হবে, যেই সরকার করছে সেই সরকার অধর্ম সরকার। আমরা তো বারবার বলে আসতেছি যে আসিফ নজরুল গুড ফর নাথিং। সে বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে, এই ছাত্রদের মান সম্মান সব ধ্বংস করে দিয়েছে, তাদেরকে কলুষিত করেছে, তাদেরকে কলঙ্কিত করেছে, তাদেরকে বিপথে চালিয়েছে এই আসিফ নজরুল। আসিফ নজরুল আজকে বাংলাদেশ ভারতের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিয়েছে, একটা স্থায়ী বিভেদ সৃষ্টি করে দিয়েছে। আসিফ নজরুল বাংলাদেশের একটা ক্ষতিকর এলিমেন্টস, এটা আমি প্রকাশ্যে তোমাকে বলছি। এটা কারো পক্ষে সমর্থন ব্যাপার না, এটা জামাতে ইসলাম মনে করে এরা এনসিপি ছাত্রদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে। তার জন্য আসিফ নজরুল, আদিল রহমান দে আর রেসপন্সিবল। তারাই ছেলেদের জীবন নষ্ট করে দিয়েছে, তাদেরকে ভুল পথে দিয়েছে। এখন ইন্ডেমনিটি বিল না তাদেরকে মুক্তি দিবে। শুনেন, প্রতি বিপ্লব হইলে এদের ফাঁসি হবেই। বিপ্লবের পরে আরেকটা প্রতি বিপ্লব হইলে এই বিপ্লবীদের ফাঁসি হবে, ইন্ডেমনিটি দিয়ে আটকানো যাবে না। আর এই বিপ্লবীদেরকে ভুল হয়েছে, বিপ্লবীরা বিপ্লব ঘোষণা করতে পারে নাই, বিপ্লব ঘোষণা করতে দেয় নাই ডক্টর ইউনূস, বিপ্লব ঘোষণা করতে দেয় না আসিফ নজরুলরা। এটা যদি বিপ্লব হইতো তার আজকে বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হতো, কাজে আজকে কষ্ট দিতে হতো না।